নমস্কার। আজ আমরা আলো অধ্যায়ের মাধ্যমিকের জন্য 2024 সালে কিছু গুরুত্বপূর্ণ লং কোশ্চেন যেগুলোর মান 2 নম্বর এবং 3 নম্বর থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করব, আর সাথে আমরা তার উত্তরগুলো আমি আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, অবতল দর্পণে উপক্ষীয় রশ্মির ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং দর্পণের বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয়। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে দিতে পারে, সেম প্রমাণ হবে। তো এই প্রমাণটা করার জন্য আমরা বোর্ডে একটা ছবি অবতল দর্পণের ক্ষেত্রে উপক্ষীয় রশ্মি ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য এবং অবতল দর্পণের বক্রতা ব্যাসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। এটার জন্য একটা অবতল দর্পণ নিলাম, যার পি হলো মেরু, এবং একটি আলোক রশ্মি অবতল দর্পণের যে প্রধান অক্ষ সিপি এর সমান্তরালে এসে আপতিত হয় পি প্রাইম বিন্দুতে, এবং পি প্রাইম বিন্দু থেকে প্রতিফলিত হয়ে যেহেতু সমান্তরাল রশ্মি তাই সেটি ফোকাস দিয়ে যাবে। আরেকটি আলোক রশ্মি যেটি বক্রতা ব্যাসার্ধ দিয়ে গেছে, আমরা জানি বক্রতা ব্যাসার্ধ দিয়ে যদি যায় সেক্ষেত্রে সেটি লম্ব আপাতন হয় এবং সেই পথেই ফিরে আসে। তাই সিপি পথে যে আলোক রশ্মি গেছে সে আবার পুনরায় পিসি পথে ফিরে এসছে। এই দুটি প্রতিফলিত রশ্মি পি প্রাইম এফ এবং পিসি এটি এফ বিন্দুতে ছেদ করেছে। এখন এই যে ছবি আছে, এই ছবি থেকে চিত্র থেকে আমরা বলতে পারি কোণ বি পি প্রাইম সি ইকুয়ালস টু কোণ এফ পি প্রাইম সি। তার কারণ কি না, যেহেতু আপতন কোণ আই সমান প্রতিফলন কোণ আর, এই কোণটা তাহলে প্রতিফলন কোণ হচ্ছে, এই দুটি কোণ সমান। আবার এই বি পি প্রাইম আর সিপি দুটো সমান্তরাল রেখা এবং থাকে, তাহলে এই দুটো কোণকে একান্তর কোণ বলে। অর্থাৎ কোণ বি পি প্রাইম সি সমানই হয়ে যাচ্ছে কোণ পি প্রাইম সি এফ। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোণ পি প্রাইম সি এফ সমান কোণ এফ পি প্রাইম সি। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে না, তাহলে ত্রিভুজ এফ পি প্রাইম সি, এফ পি প্রাইম সি এই ত্রিভুজের ক্ষেত্রে কি হলো না, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটি এবং এই কোণটি, এই কোণ দুটি সমান হলে এটি একটি কি হচ্ছে না, এই কোণের বিপরীত বাহু এটি এবং এই কোণের বিপরীত বাহু এটি, এই দুটি বাহু কি হবে, সমান হবে। তাহলে এই ত্রিভুজটি কি হবে, ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। ঠিক আছে, আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে যে এই কোণটি এবং এই কোণটি সমান, যেহেতু আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আবার এই কোণটি একান্তর কোণ, তাহলে এই কোণটিও আই হবে, অর্থাৎ এই দুটি কোণ সমান, তাহলে এই দুটি বাহু সমান। তাহলে এই ত্রিভুজের কি ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এতএব আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি যে এই বাহুটি সমান এই বাহুটি, অর্থাৎ এফ পি প্রাইম সমান সি এফ। তাহলে এফ পি প্রাইম অর্থাৎ এই বাহুটি আর এফ সি অর্থাৎ এই বাহুটি। যেহেতু উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেহেতু উপাক্ষীয় রশ্মি বলা আছে, তা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে পি প্রাইম এফ মানে পি এফ এই দূরত্ব দুটি মোটামুটি ভাবে সমান হবে, কারণ পি এবং পি প্রাইম বিন্দু দুটি কি না, খুব কাছাকাছি বিন্দু। তাই পি থেকে এফ এর দূরত্ব, পি প্রাইম থেকে এফ এর দূরত্ব, এই দুটো সমান হবে। এতএব আমরা এখানে এফ পি প্রাইম যেটা ছিল, এফ পি প্রাইম এই বাহুটি মানে পি প্রাইম এফ সমান এই এফ সি সমান আমরা লিখতে পারি পি এফ ইকুয়ালস টু এফ সি, যেহেতু পি প্রাইম এফ সমান পি এফ, আর পি এফ যদি এফ সি হয় তাহলে এফ এই পুরো পি থেকে সি এর মধ্যবিন্দু হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি পি এফ ইকুয়ালস টু পি সি বাই টু। পি এফ কি বলে, ফোকাস দৈর্ঘ্য, আর পি সি কি বলে, বক্রতা ব্যাসার্ধ, আর
বাই টু। তাহলে প্রমাণ হয়ে গেল অবতল দর্পণের উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এফ ইকুয়ালস টু আর বাই টু। প্রশ্নটা তোমরা পড়ে দেখতে পাচ্ছ। তো প্রশ্নতে কি বলা আছে, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। তো পরম প্রতিসরাঙ্ক কাকে বলে আমি লিখছি না, তোমরা লিখে নেবে। প্রতিসরাঙ্ক মানে কি, যখন কোনো একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে তখন আলোক রশ্মির চ্যুতি হয়। অর্থাৎ এখানে একটি আপতন কোণ হয় অবিলম্বের সঙ্গে এবং একটি প্রতিসরণ কোণ হয় অবিলম্বের সঙ্গে। তো এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, এটি দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে ধ্রুবক হয় এবং এই ধ্রুবককে প্রতিসরাঙ্ক বলা হয়। দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে। এখন যদি যে মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে সেটি যদি শূন্য মাধ্যম বায়ু মাধ্যম হয়, তাহলে আমরা কি বলতে পারি, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 এবং কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তবে থাকে তার মিউ, যেটা পরম প্রতিসরাঙ্ক, যেটার মূলত ডেফিনেশন কি দাঁড়াচ্ছে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে যেটা, সেটা হচ্ছে তার পরম প্রতিসরাঙ্ক। সংজ্ঞাটা তোমরা লিখে নেবে। এখন যে অঙ্কটি রয়েছে দ্বিতীয় 1+2 পরম প্রতিসরাঙ্ক, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যম বলা হয়। হ্যাঁ, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। এখন ধরলাম যে অঙ্কটি আছে এটি বায়ু মাধ্যম থেকে কি হয়েছে বলা আছে অঙ্কটিতে, না তরলের যে পৃষ্ঠ রয়েছে সেখানে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এই কোণটি আই আপতন কোণ। যেহেতু বায়ু মাধ্যম থেকে যখন তরল ঢুকছে ঘন মাধ্যম এটি, তাহলে কি হবে, প্রতিসিত রশ্মি অবিলম্বের দিকে সরে যাবে। সেক্ষেত্রে যাওয়ার ছিল যে পথে আর যে পথে গিয়েছে, এই দুটো পথের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেওয়া আছে, চ্যুতিটি 15 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা জানি যে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে তখন চ্যুতি কত হয়, চ্যুতি কোণটি হয়, দেখো এই কোণটি বিপ্রতীপ কোণ পুরোটি, আর এই কোণটি আর, অর্থাৎ এই কোণটি কত হবে, আই মাইনাস আর, এটি কত দেওয়া আছে, 15 ডিগ্রি। এখানে আই এর মান কত, আপতন কোণের মান 45 ডিগ্রি, তাহলে 45 মাইনাস আর ইকুয়ালস টু 15। এটা সমাধান করলে আর এর মান 30 ডিগ্রি চলে আসবে। আর এর মান অর্থাৎ প্রতিসরণ কোণের মান 30 ডিগ্রি। এবারে স্নেলের সূত্র কাজে লাগাও। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1। এই মাধ্যমে আপতন কোণের মান কত, 45 ডিগ্রি তার সাইন। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানা নেই, আমি ধরে নিলাম মিউ, এবং এই প্রতিসরণ কোণের মান কত, 30 ডিগ্রি। অতএব এখানে করছি উপরে মিউ সমান কত দাঁড়াচ্ছে, সাইন আই বাই সাইন আর। এটি স্নেলের সূত্র আমরা জানি। সাইন আই এর মান কত, সাইন আই মান হচ্ছে 45 ডিগ্রি বাই সাইন আর এর মান কত, 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে মিউ সমান কত, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 30 হাফ, যেহেতু এটি হরে আছে তাহলে 2টি কোথায় যাবে, উপরে, ইকুয়ালস টু √2, 2কে কাটলে কত হয়, √2। তাহলে মিউর মান কত দাঁড়াচ্ছে, √2, অর্থাৎ ওই তরল মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো √2। আজকের দ্বিতীয় প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির চ্যুতি নির্ণয়। অর্থাৎ যদি কোনো আলোক রশ্মি প্রতিসরণ হয় প্রিজমের মধ্য দিয়ে, তাহলে চ্যুতিকোণের রাশিমালা দেখাতে হবে ঢেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1 I2 এ এই চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। তো এই প্রশ্নটির উত্তর করার জন্য আমরা একটা প্রিজমের প্রস্থচ্ছেদ নিয়েছি ABC। ABC হলো একটি প্রিজম, যার এই এ কোণটিকে কি বলা হয়, প্রিজমের প্রতিসারক কোণ। তো প্রিজমে একটি আলোক রশ্মি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আপতিত হয়। এখানে প্রতিষ্ঠিত হয়ে যেহেতু বাইরের মাধ্যমটি লঘু এবং প্রিজমের মাধ্যমটি ঘন, তাই কি হবে না অভিলম্বর দিকে চলে যাবে। তাহলে পি কিউ থেকে এখানে আর বিন্দুতে আপতিত হচ্ছে দ্বিতীয় তলে। প্রিজমের যে দুটি প্রতিসারক তল থাকে সেই দুটি প্রতিসারক তল এখানে একটি এবি আর একটি হলো এসি। তো যে আলোক রশ্মি আর বিন্দুতে পৌঁছালো সেই আলোক রশ্মি কী হবে না প্রিজম থেকে যখন বাইরে বেরোবে তখন যে অভিলম্ব রয়েছে তার থেকে দূরে সরে যাবে। অর্থাৎ পি কিউ আর এস হলো প্রিজমের মধ্য দিয়ে আলোর গতিপথ, পি কিউ আর এস। প্রথম তল এবিতে
যখন আলোক রশ্মি আপতিত হয় পি কিউ, তখন আপতন কোণ কত I1 এবং প্রতিসরণ কোণ কত R1। তাহলে এখানে এটা যদি I1 হয়, এটা যদি R1 হয়, তাহলে এই কোণটির মান কত? অর্থাৎ প্রথম তলে ব্র্যাকেটে লিখে দিলাম আমি এবি তলে প্রতিসরণের দরুন চ্যুতি কত হয়েছে? এটাকে যদি del1 বলি, এই কোণটিকে যদি del1 বলি, তাহলে del1 সমান কত হবে? এটি I1, তাহলে পুরো কোণটি কত? বিপ্রতীপ কোণ I1, আর এটি R1, অর্থাৎ কত হবে? I1 মাইনাস R1। তাছাড়া আমরা জানি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে, তখন চ্যুতি কোণের মান হয় আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। এইটি প্রথম তলে। একই রকমভাবে দ্বিতীয় তলে অর্থাৎ এসি তলে প্রতিসরণের দরুন চ্যুতি, এটাকে যদি del2 বলা হয়, অর্থাৎ আলোক রশ্মি এখান থেকে প্রতিসিত হয়ে RS পথে গেছে, এই কোণটি যদি I2 হয়, তাহলে পুরো কোণটি কত হচ্ছে I2, আর এখানে আপতন কোণ কত R2, আর প্রতিসরণ কোণ কত I2। যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, তখন কি হবে? প্রতিসরণ কোণ I2 মাইনাস আপতন কোণ R2। এই I2 মাইনাস R2 এটা কোন কোণ? এটা হচ্ছে এই কোণটি। এটাকে আমি কি নাম দিয়েছি? del2। এরপরে দেখো, আলোক রশ্মি পি থেকে কিউ হয়ে সোজা এই ডট লাইন বরাবর যাওয়ার ছিল, কিন্তু প্রতিসরণের দরুন আর থেকে এস হয়ে গেছে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটিতে, প্রতিসরণ প্রক্রিয়াটিতে আলোক রশ্মি যেন আর দিয়ে এস বিন্দুতে বেরিয়ে গেছে। তাহলে চ্যুতিকোণ কোনটা? যাওয়ার ছিল এই পথে আর গিয়েছে এই পথে, অর্থাৎ এইটি হচ্ছে চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ যদি আমি ডেল বলি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে এটি বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীতদ্বয় কোণের যোগফল, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি, এটির মান কত? del1, এটির মান কত? del2, ইকুয়ালস টু কত হবে? del1 প্লাস del2। del1 এর মান আমরা জানি, 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি I1 মাইনাস R1, আর del2 এর মান কত? I2 মাইনাস R2, অর্থাৎ কত দাঁড়াচ্ছে না I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এখন দেখো প্রমাণে বলেছে চ্যুতিকোণের মান I1 প্লাস I2 মাইনাসে, আমাদের I1 প্লাস I2 পর্যন্ত চলে এসছে। যদি আমরা R1 প্লাস R2টাকে প্রিজমের যে এই কোণ প্রতিসারক কোণ আছে এ দেখাতে পারি, তাহলে আমাদের যে প্রমাণ রয়েছে মোট চ্যুতিকোণ ডেল ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাসে, সেটা প্রমাণিত হয়ে যাবে। তো তোমরা কাজ করো, বোর্ড থেকে তাড়াতাড়ি করে লিখে নাও যে এই R1 প্লাস R2 কোণটির মান কত। এটা দেখার জন্য কি করলাম, এ কিউ এন প্রাইম আর, এ কিউ এন প্রাইম আর একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি চারটি কোণের যোগফল 360 ডিগ্রি হয়, অর্থাৎ উপরের কোণটি কত? এ প্লাস, দেখো এই কোণ, এটা কি আছে? এন থেকে কিউ বিন্দুতে এটি লম্ব, অর্থাৎ এই পুরো এবি তলের উপরে এই এন প্রাইম রেখা 90 ডিগ্রি কোণ করবে, প্লাস কত? 90 ডিগ্রি, প্লাস এই কোণটি এন প্রাইম প্লাস এই কোণটি, এটি কত হবে? যেহেতু এটি অভিলম্ব, অর্থাৎ এই তলের উপরে লম্ব প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? চারটি কোণের যোগফল 360 ডিগ্রি। অর্থাৎ কোণ এ প্লাস এন প্রাইম সমান 360 মাইনাস 180, 90 90 180 ইকুয়ালস টু কত? 180। আবার যদি আমরা এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি, কিউ এন প্রাইম আর, ত্রিভুজ কিউ এন প্রাইম আর এর ক্ষেত্রে এই কোণটির মান কত? কিউ কোণের মান হচ্ছে R1 প্লাস এই কোণটির মান কত? R2 প্লাস এই কোণের মান কত?
এন প্রাইম ইকুয়াল টু কত, তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। এই দুটি ইকুয়েশন থেকে এ প্লাস এন প্রাইম ইকুয়াল টু 180, দেখো রাইট হ্যান্ড সাইডে দুটো 180 আছে, এখানে এন প্রাইম আছে, এখানে এন প্রাইম আছে। যদি দুটো ইকুয়েশন বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কোণ এ সমান R1 প্লাস R2, অর্থাৎ চ্যুতিকোণের যে রাশিমালা ছিল I1 প্লাস I2 মাইনাস ছিল R1 প্লাস R2, এখানে R1 প্লাস R2 জায়গায় কি আমরা বসাতে পারি, যেহেতু R1 প্লাস R2 সমানই হচ্ছে এ, তাহলে মোট চ্যুতিকোণ হচ্ছে এটি। অর্থাৎ কোনো প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে মোট চ্যুতিকোণ হয় যে দুটি কোণ থাকে আপতন কোণ আর নির্গমন কোণ, এই দুটি যোগফল থেকে যে প্রিজমের প্রতিসারক কোণ বিয়োগ করা হয় তাহলে মোট চ্যুতিকোণের মান পাওয়া যায়। বোঝা গেছে? আলো অধ্যায়ের 3 নম্বর প্রকার কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের জন্য কোনো চ্যুতি হয় না। তো এই প্রমাণ করার জন্য আমরা একটা কাঁচ ফলক নিলাম এবং একটি আলোক রশ্মি ওই কাঁচ ফলকের মধ্য দিয়ে আপতিত হয় যদি I1 কোণে এবং নির্গমন কোণ যদি I2 হয়, দেখাবো I1 সমান I2। এই হলো তার ছবি। যে এখানে এই কাঁচ ফলকটি আয়তকার, আর প্রথমে বি বিন্দুতে আলোক রশ্মি I1 কোণে এসে আপতিত হয়েছে এবং এখানে প্রতিসরণ কোণ কত R1, আর এই আলোক রশ্মি আবার পুরো পাথটি এখানে বিসি আসার পরে এখানে যেহেতু R1 এইটি আর এইখানের এই অভিলম্ব দুই সমান্তরাল, তাই এটা যদি R1 হয় তবে এটা R1 হবে, তাহলে এখানে R1 কোণে আপতিত হলো সি বিন্দুতে এবং নির্গমন কোণ হচ্ছে I2। এখন দেখার বিষয়, যদি আমরা বি বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করি, বি বিন্দুতে স্নেলের সূত্র যদি প্রয়োগ করি কি হবে না, বাইরের মাধ্যমটি বায়ু মাধ্যম, তাহলে তার প্রতিসরাঙ্ক কত 1, তাহলে 1 ইন্টু এই আপতন কোণের সাইন I1 ইকুয়াল টু ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, কাঁচের প্রতিসরাঙ্ক আমি মিউ নিয়ে নিয়েছি, অর্থাৎ মিউ ইন্টু সাইন R1, এটা 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় তলে সি বিন্দুতে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি স্নেলের সূত্র আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হবে না, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত মিউ, এইখানে আপতন কোণ কত, এই দুটি কোণ সমান, কারণ এটি অভিলম্ব সমান্তরাল আর বিসি হচ্ছে তাদের ছেদক, অর্থাৎ মিউ সাইন এখানের কোণ কত R1 ইকুয়াল টু এই মাধ্যমে যে মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে গেল বায়ু মাধ্যম, তার প্রতিসরাঙ্ক 1 ইন্টু সাইন I2, এটি 2 নম্বর সমীকরণ। 1 আর 2 নম্বর। এখন এখানে 1 নম্বর সমীকরণে আমরা দেখছি মিউ সাইন R1 সমান সাইন I1, আর এখানে দেখছি মিউ সাইন R1 সমান সাইন I2, অর্থাৎ মিউ সাইন R1 এর মান এখানে যদি আমরা বসাই তাহলে কত, 1 নম্বর সমীকরণ থেকে এটা কত বসাবো, সাইন I1 সমান কত দাঁড়াচ্ছে সাইন I2, অর্থাৎ দুদিকেই সমান আছে, সাইন আছে সরি, তাহলে I1 সমান কত হচ্ছে I2, অর্থাৎ আমরা কি বলতে পারি, আপতন কোণ আর নির্গমন কোণ সমান, অর্থাৎ আপতন কোণ I1 সমান এই নির্গমন কোণ I2। এবি এবং এই সিডি এই দুটি সমান্তরাল, তাহলে যাওয়ার ছিল আলোক রশ্মি এ থেকে বি হয়ে এই ডট লাইন বরাবর, আলোক রশ্মি গেছে কোণ দিয়ে সিডি বরাবর, অর্থাৎ এই যেটি যাওয়ার পথ ছিল সম্ভাবনা আর যেটিতে গেছে মূলত এই দুটি কি হয়েছে পরস্পর সমান্তরাল, অর্থাৎ আলোক রশ্মির কোনো চ্যুতি হয়নি। অর্থাৎ আমরা কি বলতে পারি না, কাঁচের প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির কোনো চ্যুতি হয়নি। প্রমাণিত, একদম সহজ। একবার এই বিন্দুতে স্নেলের সূত্র লাগাবো আর একবার দ্বিতীয় তলে স্নেলের সূত্র লাগাবো, মানগুলো বসিয়ে দেবো, এই দুটি কোণকে সমান দেখাবো, অর্থাৎ এইটি এবং এই রেখা দুটি সমান্তরাল, আলোক রশ্মিটি সমান্তরালভাবে বেরিয়ে যাবে। আমরা 4 নম্বর প্রশ্নে একটা অঙ্ক নিয়েছি, প্রতিসরণের দরুন চ্যুতিকোণ নির্ণয়ের যে অঙ্ক, এটিতে দুটো জিনিসই হবে, চ্যুতিকোণটাও বুঝে যাব, সাথে একটি প্রয়োগও হয়ে যাবে। তো এই প্রশ্নটিতে রয়েছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে,
1 নম্বর, তার সাথে একটি অঙ্ক দিয়েছি 2 নম্বরের, এরকমই থাকবে, একটি 1 নম্বরের শর্ট কোশ্চেন, তার সাথে একটি 2 নম্বর মিশ্রিত করে একটি 3 নম্বরের প্রশ্ন হবে মূলত। তো এখানে যে অঙ্কটি রয়েছে, কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু মাধ্যম থেকে যদি 45 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হয়, তো ওই পৃষ্ঠ থেকে তরলের প্রতিসরণে 45 ডিগ্রি কোণে বিচ্যুত হয়, তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। আরেকবার আমি প্রশ্নটা তোমরা পড়ে দেখতে পাচ্ছ। তো প্রশ্নতে কি বলা আছে, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। এখানে একটি আপতন কোণ হয় অবিলম্বের সঙ্গে এবং একটি প্রতিসরণ কোণ হয় অবিলম্বের সঙ্গে। তো এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, এটি দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে ধ্রুবক হয়, এবং এই ধ্রুবককে প্রতিসরাঙ্ক বলা হয়। যেটা পরম প্রতিসরাঙ্ক, যেটার মূলত ডেফিনেশন কি দাঁড়াচ্ছে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের সাপেক্ষে যেটা, সেটা হচ্ছে তার পরম প্রতিসরাঙ্ক। সংজ্ঞাটা তোমরা লিখে নেবে। এখন যে অঙ্কটি রয়েছে দ্বিতীয়, এখন ধরলাম যে অঙ্কটি আছে এটি বায়ু মাধ্যম থেকে কি হয়েছে বলা আছে অঙ্কটিতে, না তরলের যে পৃষ্ঠ রয়েছে সেখানে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। এই কোণটি আই আপতন কোণ। যেহেতু বায়ু মাধ্যম থেকে যখন তরল ঢুকছে ঘন মাধ্যম এটি, তাহলে কি হবে, প্রতিসিত রশ্মি অবিলম্বের দিকে সরে যাবে। সেক্ষেত্রে যাওয়ার ছিল যে পথে আর যে পথে গিয়েছে, এই দুটো পথের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেওয়া আছে, চ্যুতিটি 15 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা জানি যে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে, তখন চ্যুতি কত হয়, চ্যুতি কোণটি হয়, দেখো এই কোণটি বিপ্রতীপ কোণ পুরোটি, আর এই কোণটি আর, অর্থাৎ এই কোণটি কত হবে, আই মাইনাস আর, এটি কত দেওয়া আছে, 15 ডিগ্রি। এখানে আই এর মান কত, আপতন কোণের মান 45 ডিগ্রি, তাহলে 45 মাইনাস আর ইকুয়ালস টু 15। এটা সমাধান করলে আর এর মান 30 ডিগ্রি চলে আসবে। আর এর মান অর্থাৎ প্রতিসরণ কোণের মান 30 ডিগ্রি। এবারে স্নেলের সূত্র কাজে লাগাও। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1। এই মাধ্যমে আপতন কোণের মান কত, 45 ডিগ্রি, তার সাইন। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানা নেই, আমি ধরে নিলাম মিউ, এবং এই প্রতিসরণ কোণের মান কত, 30 ডিগ্রি। অতএব এখানে করছি উপরে মিউ সমান কত দাঁড়াচ্ছে, সাইন আই বাই সাইন আর। এটি স্নেলের সূত্র আমরা জানি। সাইন আই এর মান কত, সাইন আই মান হচ্ছে 45 ডিগ্রি, বাই সাইন আর এর মান কত, 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে মিউ সমান কত, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 30 হাফ, যেহেতু এটি হরে আছে তাহলে 2টি কোথায় যাবে, উপরে, ইকুয়ালস টু √2, 2কে কাটলে কত হয়, √2। তাহলে মিউর মান কত দাঁড়াচ্ছে, √2, অর্থাৎ ওই তরল মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো √2। পরের যে দুটি প্রশ্ন রয়েছে, একটি হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি এবং একটি হচ্ছে স্বল্পদৃষ্টি ত্রুটি। দুটি থিওরিটিক্যাল, অর্থাৎ এখানে কোনো প্রমাণ বিষয় নেই। এখান থেকে কি কোশ্চেন থাকতে পারে, দীর্ঘদৃষ্টি ত্রুটি কি, এর কারণ কি, এর প্রতিকার কি। তো প্রথমে আমরা দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়াটা দেখি। এটি মানে এই ধরনের ত্রুটিযুক্ত চোখ দূরের জিনিসকে স্পষ্ট দেখে, কিন্তু কাছের জিনিসকে স্পষ্ট দেখে না। মানে কাছের জিনিস দেখতে যদি অসুবিধে হয়, সেই ধরনের ত্রুটিযুক্ত চোখকে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন বলা হয়। কেন এরকমটি হয়, কারণ যদি অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে, অর্থাৎ অক্ষিগোলকের আকার ছোট হলে, এই দুটি কারণে এটি হয়। এখানে একটি নর্মাল যে চোখ রয়েছে তার অক্ষিগোলক থেকে ছোট একটি যদি অক্ষিগোলকযুক্ত চোখ হয়, তবে কি হয় না, আলোক রশ্মি চোখের সামনে থেকে যে আলোক রশ্মিগুলি যাবে লেন্সের উপরে পড়বে, অক্ষি লেন্সের উপরে, সেটি রেটিনায় না প্রতিবিম্ব তৈরি করে পিছনে তৈরি করবে। তো এটি হচ্ছে প্রবলেমটি, সমস্যাটি। এটি কিভাবে ত্রুটিটি প্রতিকার করা যায় না, যদি আমরা চোখের সামনে একটি উপযুক্ত ক্ষমতাযুক্ত উত্তল লেন্স ব্যবহার করে দিই, তাহলে কি হবে না, যদি এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করে দিতাম, আমরা এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করে দিতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো না, এর প্রতিবিম্বটি রেটিনায় তৈরি হতো, অর্থাৎ আর পিছনে তৈরি হতো না রেটিনার পিছনে, যে কারণে আমরা বস্তুটিকে আবার ক্লিয়ার দেখতে পেতাম। এ ধরনের ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া বলে। এখানে এটি হচ্ছে দীর্ঘদৃষ্টি ত্রুটি কাকে বলে, এটি তার কারণ, এটি তার প্রতিকার। একই রকমভাবে স্বল্পদৃষ্টি ত্রুটিটা দেখবো আমরা। স্বল্পদৃষ্টি ত্রুটি দীর্ঘদৃষ্টি ত্রুটির উল্টোটা। কি হয় এক্ষেত্রে
না, এক্ষেত্রে দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখে না, কিন্তু কাছের জিনিসকে ক্লিয়ার দেখতে পায়। এই ধরনের ত্রুটির মূল কারণটি কি? মূল কারণটি রেটিনার আকার যদি কোনো কারণে বেড়ে যায় আর চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়, তখন কি হয়, রেটিনাতে না প্রতিবিম্ব তৈরি হয়ে আগেই তৈরি হয়ে যায়। আর এর প্রতিকারের উপায় কি? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স। অবতল লেন্স মানে কিন্তু ঋণাত্মক ক্ষমতাযুক্ত লেন্স। অবতল লেন্স আর দীর্ঘদৃষ্টি ত্রুটির ক্ষেত্রে ওই উত্তল লেন্স অর্থাৎ ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্স ব্যবহার করা হয়। আজ এই পর্যন্ত থাক। নেক্সট প্রশ্ন উত্তর পরবর্তী পর্বে করব।